প্রিয় সুধী, আপনারা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুনবেন যে বিষয়টি সারা বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিউজ মিডিয়া, টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম, যতগুলো মাধ্যম রয়েছে সব জায়গায় কিন্তু এখন যে বিষয়টি নিয়ে মানুষ সবচেয়ে বেশি কথাবার্তা বলছে সেটি হচ্ছে ইরান, মৌলবাদের মূল উৎপাটন। সারা বিশ্বের দৃষ্টি এখন ইরানের দিকে। আপনারা জানেন যে আজকের ইরানের যে নেতা আলী আয়াতুল্লাহ খোমেনি, তার পিতার নামও ছিল খোমেনি। তিনি ফ্রান্সে নির্বাসিত ছিলেন বহুদিন রাজা শাহের পাহলবির আমলে। তারপর তিনি ভেতরে ভেতরে মৌলবাদের চাষ করেছিলেন দেশে। সেই মৌলবাদী শক্তি 1989 সালে এসে তারা ক্ষমতাটি গ্রহণ করে। ক্ষমতাটি গ্রহণ করার পরে আমরা দেখেছি তেহরানে, তাবরিজে, সিরাজে, ইস্পাহানে, বড় বড় যত শহর ছিল এই শহরগুলোতে মানবাধিকার কর্মী, ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যারা মানুষের জন্য কাজ করে সেই রকম মানুষদেরকে রাস্তার পিলারের সাথে টানিয়ে টানিয়ে হত্যা করে হয়েছিল। তারপর সে দেশটিকে উল্টো রথে মৌলবাদী চিন্তা চেতনায় একটি শরিয়া কাউন্সিল গঠন করে সেই শরিয়া কাউন্সিলের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি নির্বাচনেও দাঁড়াতে পারবে না, এইরকম একটি বিধিবিধান জারি করা হয়েছিল। সেই 79 সাল থেকে যদি হিসাব করেন, ওই দিকে 11 বছর আর এই দিকে 25 বছর, এই 36 বছর, দীর্ঘ 3.5 দশক ধরে এই ইরানের বুকের উপরে চেপে বসে আছে একটি মৌলবাদী সরকার। এই মৌলবাদী সরকারটি শুধু ইরানের জন্য নয়, সারা পৃথিবীতে যারা মৌলবাদ রপ্তানি করে, যারা মৌলবাদ প্রডিউস করে, যারা সারা বিশ্বকে মৌলবাদী চিন্তা চেতনায়, সাম্প্রদায়িক চিন্তা চেতনায়, ধর্মান্ধ রাজনীতিতে হাতে খড়ি দেয়, এর মধ্যে মূলত 3টি দেশ সর্বাগ্রে: ইরান, টার্কি এবং পাকিস্তান। এই 3টি রাষ্ট্র সারা বিশ্বের মুসলমানদেরকে কলঙ্কিত করেছে। মুসলমান নামের, ইসলাম নামের যে ধর্মটি, সেই ধর্মকে জঙ্গিবাদের ধর্মে পরিণত করেছে। অথচ সত্যিকারের ইসলাম ওই রকম জঙ্গি ছিল না। তো এই কথাটি আজকে কেন বলছি দেখেন, ইরান এখন ইতিহাসের একটি সন্ধিক্ষণে মানুষগুলো আছে। এই মানুষদের জীবনের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি। টাকার মান একদম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিম্ন স্তরে চলে গেছে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা কোনো কিছুই এখন আর মানুষের নাগালের মধ্যে নেই। ঠিক এমনি একটি অবস্থায় মানুষ রাস্তায় নেমে এসছে। আমরা শুনছি বিদেশি শক্তিও সেখানে মদত দিচ্ছে, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের অন্যান্য শক্তি এই বিদ্রোহীদেরকে মদত দিচ্ছে। তো এই মদতটা আগে দেয়নি, এখন কেন দিচ্ছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, সিরিয়া যে রাষ্ট্রটি, এই সিরিয়া রাষ্ট্রটি একটা সময়ে ইরানের জন্য একটা ওয়াল হিসেবে ছিল। এই ওয়ালটি যখন ধসে পড়ে যায় তখন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ইরান এখন অরক্ষিত, ইরানে এখন হামলা হবে, ইরান এখন পরাজিত হবে। এই মৌলবাদ পরাজিত হওয়ার পর রেজা শাহ পাহলবির দল কি আবার ফিরে আসবে, রাজতন্ত্র কি আবার ফিরে আসবে, নাকি রাষ্ট্রটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আগাবে, সেটা ইতিহাস এবং সময় নির্ধারণ করে দিবে সামনে। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই ইরান, মধ্যপ্রাচ্যের কথা যদি মধ্যপ্রাচ্যের ইতিহাসটা একটু ঘেঁটে দেখেন তাহলে আপনি দেখবেন যে 1299 সালে অটোমান এম্পায়ার যখন ক্ষমতা গ্রহণ করে, এই কনস্টান্টিনোপল যখন কনস্টান্টিনোপল কেন্দ্রিক এই বাইজেন্টাইন সভ্যতার যে লীলাভূমি, সেই টার্কি কেন্দ্রিক যে অটোমান এম্পায়ারের জন্ম হয়, এই অটোমান এম্পায়ার ইউরোপের বহু দেশ শাসন করেছে: গ্রিক, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস, মলদোভা, মাল্টা,
তারপরে কসোভো, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, প্যালেস্টাইন, ইসরায়েল, সমগ্র মধ্যপ্রাচ্য সহ, তারপরে মধ্য এশিয়াতে যদি যান সেখানে উজবেকিস্তান, কাজাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, এই সমগ্র অঞ্চল 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করেছিল এই টার্কির ওসমানিয়া খেলাফত, যেটাকে ইংলিশরা বলেন অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার 5.5 মিলিয়ন অর্থাৎ 55 লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে ছিল। কিন্তু তার পাশেই ইরান, সে ইরানের ভূখণ্ডে অটোমান সাম্রাজ্য কখনো হস্তক্ষেপ করতে সাহসও করেনি। তার মানেটা কি দাঁড়ালো দেখেন, যে পুরা পৃথিবীর এত বড় একটা অঞ্চল ওসমানীয় খেলাফত, সুলতান সোলাইমান ডেভিরেল, সালাদিন, এদের নাম আপনারা বহু শুনেছেন, কিন্তু এই টার্কিরা কখনো ইরান দখল করার সাহস করেনি। খ্রিস্টপূর্ব 5000 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যদি এই 6-7 হাজার বছরের ইতিহাসকে আপনি দেখেন, এটি একটি স্বাধীন রাষ্ট্র ছিল। একমাত্র মঙ্গলরা চায়না থেকে গিয়ে অল্প কিছুদিনের জন্য এই ইরানি ভূখণ্ডে হামলা চালিয়ে দখল করেছিল। এই ছাড়া 10,000 বছরের ইতিহাসেও ইরান দখলের কোনো ইতিহাস নেই। তাহলে দেখেন, আজকে সেই ইরান মধ্যপ্রাচ্যে রাজার হালে থাকার কথা ছিল, কিন্তু রাজার হালে তারা নেই। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব যে দুটি রাষ্ট্র, 3টি রাষ্ট্র এখন, একটি সিরিয়া, একটি ইয়েমেন, আর একটি ইরান। সিরিয়া খেতে পায় না এখন, ইরান এখন, তারপরে ইয়েমেন এখন খেতে পায় না। সিরিয়া, ইয়েমেন শেষ, এখন ইরান। এই ইরানের মানুষেরও খুবই দুরবস্থা। এইরকম একটা অবস্থার মধ্যে আমেরিকা এখন পৃথিবীর নানান দেশে যে অ্যাগ্রেশন শুরু করেছে, বিশেষ করে ধর্মীয় মৌলবাদীদের ব্যাপারে আমেরিকা কিন্তু কট্টর একটা অবস্থান নিয়েছে। এই কট্টর অবস্থানটা আমেরিকা আজকে নিয়েছে, অনেক দেরিতে নিয়েছে। এই কট্টর ইসলামপন্থীদেরকে সৃষ্টি করার পিছনেও কিন্তু আমেরিকার হাত রয়েছে। আমেরিকা কেন এই কট্টর ইসলামপন্থীদেরকে আগে তৈরি করেছিল, পশ্চিমারা, ইউরোপীয়রা তৈরি করেছিল কেন জানেন? এই আফগানিস্তানে যখন কমরেড নাজিবুল্লাহ ক্ষমতা গ্রহণ করে, তখন কমরেড নাজিবুল্লাহ রাশিয়াপন্থী ছিল। কমরেড নাজিবুল্লাহকে হারানোর জন্য এই ওসামা বিন লাদেনের পয়সা দিয়ে, পশ্চিমারা পয়সা দিয়ে এই তালেবান শক্তিকে তৈরি করে। এই পাকিস্তানের মাটিতে বসে এই তালেবান শক্তি তৈরি হয়। এই শক্তি যখন একবার দৈত্যের মতো, ফ্র্যাঙ্কস্টাইনের দৈত্য হয়ে যায়, তখন আমেরিকায় তা আবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে। তারপরে ইরানে রেজা শাহ পাহলভি কী করলেন, যখন তেল আবিষ্কার হয়, তেলে যখন দেখা গেল ইরানের মাটির নিচে পৃথিবীর বিগেস্ট তেলের খনি, তখন রেজা শাহ পাহলভি সমস্ত এই বিদেশিরা যারা তেল আবিষ্কার করে দিচ্ছে, তারা ব্যক্তিগত কোম্পানি করে করে এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাচ্ছে। তখন রেজা শাহ পাহলভি, তিনি দেশপ্রেমিক মানুষ, তিনি সমস্ত ইরানের তেল খনিকে রাষ্ট্রীয়করণ করে ফেলে, যার কারণে পৃথিবীর যত কোম্পানি ছিল সবাই মুখে আঙ্গুল দিয়ে চলে যায়। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, তার মিত্ররা এই রেজা শাহ পাহলভিকে হটানোর জন্যই ইরানে এই আয়াতুল্লাহ খমিনির দলকে, এই মৌলবাদী শক্তিকে, এই মৌলবাদী দানবকে জন্ম দেয়। এবং এই মৌলবাদী দানব পরবর্তীতে আমেরিকার বিরুদ্ধে চলে যায় এবং আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপরে ইসরায়েল তো একটা ফ্যাক্ট রইলই। ইসরায়েল যখন একটি রাষ্ট্র হিসেবে তৈরি হয়, তখন ইরান ইসরায়েলের কাছে একটি থ্রেট মনে হয়েছিল। এখন সেই থ্রেট থেকে বাঁচার জন্যই এই ইরানকে অনেকবার আক্রমণ করা হয়েছে। গত বছর আপনারা দেখেছেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, যেটাতে আমেরিকাও পার্টিসিপেট কইরা ইরানের পারমাণবিক স্থাপনার উপরে বোমাবর্ষণ, বোমা হামলা করেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা বুঝুন, যে এখন এই ইরানকে একাধিক ভাগেও ভাগ করে ফেলতে পারে। অর্থাৎ এই মৌলবাদের চক্র এমন রাষ্ট্রসমূহকে
একদম বিভক্ত করে ফেলে। দেখেন, কিছুদিন বেশ বছর আগে মিশরে মৌলবাদী শক্তি ক্ষমতায় এসেছিল, আসার পর সে মিশরও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তারপরে মিশর এখন গেইন করার চেষ্টা করতেছে, তারপরেও মানুষের জীবনের অবস্থা, আমি গত বছর গিয়েছিলাম, মানুষের জীবনের অবস্থা খুবই খারাপ। তেহরান বিমানবন্দরে, কায়রো বিমানবন্দরে মানুষের সাথে কথা বলে যা বুঝলাম, যা জানলাম, এটা খুবই বিভৎস। তারপরে আপনি জানেন, যদি আফ্রিকাতে মুসলমান দেশগুলোর দিকে তাকান, দেখবেন মৌলবাদের থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্রসমূহ। ঠিক এমনি করে এই টার্কি, আপনারা জানেন, পুরা অটোমান এম্পায়ারের কথা বললাম, যে এম্পায়ার পৃথিবীর 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা শাসন করত, সেই টার্কির ভিতরে এই এরদোয়ানেরা এই ইসলাম ঢুকিয়ে রয়, ইসলাম তো আগেই তারা মুসলমান, ইসলামী শাসনতন্ত্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে গিয়ে দেশকে মেধাশূন্য করে ফেলছে। মোল্লাতন্ত্র রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিয়েছে। এখন মানুষ নাকি ব্যাগে করে টাকা নিতে হয় জিনিসপত্র কেনার জন্য, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই টার্কিও শেষ হয়ে যাবে। টার্কির ধ্বংস হওয়া, ইরানের ধ্বংস হওয়া, এটার উপরে ভিত্তি করে আমরা কি আশা করতে পারি যে বাংলাদেশের মৌলবাদও এখান থেকে শিক্ষা নিবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে? আপনারা কি এখান থেকে শিক্ষা নেবেন? বাংলাদেশের মাতা পিতারা যারা আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান, আপনারা কি তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করবেন যে না, মৌলবাদ নয়, আধুনিক চিন্তায়, সুশিক্ষায়, চেতনায় বুদ্ধিদীপ্ত বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে গড়ে উঠো, যে মানুষ ধর্মও বোঝে, যে মানুষ মানবতাও বোঝে, যে মানুষ শাসন বোঝে, রাষ্ট্র বোঝে, সংস্কৃতি এবং সভ্যতা বোঝে। এই সংস্কৃতি এবং সভ্যতার ধারাবাহিকতা যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন, তাহলে আমরা যে ধারাবাহিকতার কথা বলছি, ইরান, যে কথা বলছি ইরাক, যে কথা বলছি সিরিয়া, যে কথা বলছি অটোমান এম্পায়ার, সেটা ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। এখন আমরা আশা করতে কি পারি যে আগামী দিনগুলোতে এই মৌলবাদের স্পন্সর এরা পৃথিবীর আর কোথাও মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিবে না, মৌলবাদীদেরকে টাকা দিবে না, অর্থ দিবে না, শিক্ষা দিবে না, যুদ্ধের ট্রেনিং দিবে না এবং অস্ত্র দিবে না? তা না হলে মুসলিম বিশ্ব কিন্তু আরও বড় কেওয়াসের মধ্যে পড়বে। পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত মানুষদের কত পার্সেন্ট মুসলমান জানেন? 54%। অথচ পৃথিবীর মোট জনগোষ্ঠীর, টোটাল জনগোষ্ঠীর 24% মুসলমান, আর মূর্খ জনগোষ্ঠীর 54% মুসলমান। এর কারণটা কি? ইসলামের মধ্যে সুনির্দিষ্ট হাদিসে বলা আছে, তালাবুল ইলমে ফারিদাতুন ওয়ালা কুল্লি মুসলিমিনাতাল মুসলিমাত, মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অন্য কোনো ধর্মে এইভাবে বলা নেই, কিন্তু তারপরেও তারা জ্ঞান অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, মানুষ হচ্ছে। আর মুসলমান ধর্মে সুনির্দিষ্ট বয়ান থাকা সত্ত্বেও, বাণী থাকা সত্ত্বেও মুসলমান শিক্ষায়, দীক্ষায়, বিজ্ঞানে, প্রযুক্তিতে যোজন যোজন ধরে। অথচ আল বিরুনি, আল খারেজমি, ইবনে সিনা, তাদের যুগ দিকে একটু খেয়াল করে দেখেন, সে সময়ে মুসলমানেরা কিন্তু গণিত শাস্ত্র বলেন, চিকিৎসা শাস্ত্র বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, সব কিছুতেই কিন্তু উন্নত হয়েছিল। কারণ কি? তখন মৌলবাদ ছিল না, তখন শিক্ষা ছিল, তখন জ্ঞান ছিল, ধ্যান ছিল। আর এখন এই মৌলবাদ আমদানি করতে গিয়ে ধর্ম দিয়ে এমন একটা হিজিমনি তৈরি করছে, মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি হচ্ছে, দেওয়াল তৈরি হচ্ছে। হিন্দু বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে তাদের সাথে আমাদের দূরত্ব তৈরি করা হচ্ছে। আমরা এই দূরত্ব গোছাতে চাই। আমরা মানুষের সমাজে মানুষের সাথে সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে চাই। দেখেন, একটা সময়ে এই যে আজকের যে সিরিয়া, সেই সিরিয়ার কি জৌলুস ছিল জানেন? এই মৌলবাদ ঢোকার পর এই সিরিয়া শেষ হয়ে গেছে। কয়েকটা দেশের ইতিহাস তো আপনারা একদম চোখের সামনে দেখছেন। আফগানিস্তান আপনাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেছে, ইরাক আমরা দেখলাম চোখের সামনে ধ্বংস হয়ে গেল, ইয়েমেন চোখের সামনে ফকির হয়ে গেল, আমরা দেখলাম লিবিয়া ধ্বংস হয়ে গেল। তার মানে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ অথবা শাসনতান্ত্রিক উগ্রবাদ, এগুলাকে যদি পরিহার করা না যায়, মুসলিম বিশ্ব আগামী দিনগুলোতে বুকে মাটি লেগে যাবে। আসুন, এই মুসলিম বিশ্বকে যদি রক্ষা করতে হয়,
নিজেদের আমল, আকিদা, ঈমান, ধর্ম এবং বিশ্বাসকে যদি হেফাজত করতে হয়, তাহলে আমরা সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। এই মৌলবাদী চিন্তা এবং চেতনা দিয়ে কোনোদিন কোনো দেশে, কোনো মানব সমাজে কখনো শান্তি, স্থিতিশীলতা আসেনি। এই কট্টরপন্থা থেকে আপনার সন্তানকে, আপনার শিশুকে বাঁচিয়ে রাখুন। তা না হলে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যেতে দেখব আমাদের চোখের সামনে দিয়ে। এবং সবশেষে যে কথাটি বলতে চাই, মেঘ দেখে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। আপনারা যদি দেখেন বাংলাদেশ আজকে যে সমস্যার মধ্যে আছে, যে অন্ধকারে ডুবে গেছে, এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য ইরানের পরাজয় হতে পারে একটি উপলক্ষ। যে আসুন ইরানের মতো দেখেন, যদি কোনো মৌলবাদী সরকার আসে, ভেতর থেকে এবং বাহির থেকে, দুদিক থেকে একটা সময়ে এমন প্রবল শক্তি আসবে, রাষ্ট্র পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলবে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।